আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আশা করি আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের আলোচনাটি শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে। ক্ষমতা কি শুধুই ভোগের বস্তু, নাকি এটি ইতিহাসের এক বিশাল দায়বদ্ধতা? বর্তমানে আমরা 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে আছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আমরা গত কয়েক বছরে দেখেছি, তার রেশ এখনো কাটেনি। কিন্তু স্ক্রিনে আপনারা যে খবরটি দেখতে পাচ্ছেন তা আমাদের এক গভীর চিন্তায় ফেলে দেয়। ক্ষমতায় আসা সহজ হতে পারে, কিন্তু সেই ক্ষমতাকে টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা কতটা কঠিন। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের সামনে থাকা সেই অগ্নি পরীক্ষা বা বড় চ্যালেঞ্জগুলো নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু তথ্য জানবেন যা প্রথাগত সংবাদ মাধ্যমে হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। আপনারা দেখেছেন শুভজিৎ বাগচি মহাশয়ের এই বিশ্লেষণী প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি আর আগের মতো নেই। উত্তর ভারতের রাজনীতির যে পোলারাইজেশন বা মেরুকরণ, তার ছায়া এখানে পড়লেও পশ্চিমবঙ্গের ১৫০০ বছরের মিশ্র সংস্কৃতি বা মিক্সড হেরিটেজ এক অন্যরকম বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গবাদি পশু ব্যবসা, সীমান্ত সমস্যা এবং শিল্পায়নের মতো সংবেদনশীল বিষয়গুলো। অ্যাকচুয়ালি এগুলো কেবল খবর নয়, এগুলো হলো সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার টাইম বোমা। একজন বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হিসেবে যখন আমি এই বিষয়টিকে অ্যানালাইসিস করি, তখন প্রথম যে পয়েন্টটি মাথায় আসে তা হলো অর্থনৈতিক চেইন বা ইকোনমিক চেইন রিয়াকশন। আপনারা জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক গভীর ব্যবসায়িক নির্ভরতা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, হিন্দু গোপালকরা পশু লালন পালন করেন এবং মুসলিম ক্রেতারা তা ক্রয় করেন। এখন যদি রাজনৈতিক কোনো কঠোর নিয়মের কারণে সেই সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়, তবে এর ইম্প্যাক্ট কোনো নির্দিষ্ট ধর্মের ওপর নয়, বরং সরাসরি পশ্চিমবঙ্গের জিডিপির উপর পড়বে। এইখানে একটি মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট আপনাদের দেই। 1947 সালে ভারতের মোট শিল্প উৎপাদনের প্রায় 27% আসত পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু 1960-এর দশকে তা কমে 17% দাঁড়ায়। আর 2026-এ দাঁড়িয়ে আমরা দেখছি সেই শিল্পায়নের চাকা প্রায় স্থবির। কেন? কারণ ল্যান্ড একুইজিশন বা ভূমি অধিগ্রহণ সমস্যা। সিঙ্গুরের সেই ঐতিহাসিক ক্ষত এখনো শুকায়নি। বর্তমান সরকার যদি কলকারখানা গড়তে জমি না পায়, তবে বেকারত্ব দূর করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছে তা পূরণ করা কি আদৌ সম্ভব? ফ্রম মাই পার্সপেক্টিভ, এটি একটি বিশাল ইমপ্লিমেন্টেশন ক্রাইসিস। এখন আসা যাক এমন কিছু তথ্যে যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের ভূমিকা। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশের সাথে তিস্তা পানি চুক্তি এবং অনুপ্রবেশ ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, তবে তার প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে। এই প্রতিবেদনে 2000 মানুষকে পুশব্যাক করার যে আশঙ্কার কথা বলা হয়েছে, তা যদি সত্যি হয়, তবে এটি কেবল একটি সীমান্ত সমস্যা থাকবে না, এটি একটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইস্যু হয়ে দাঁড়াবে। এর ফলে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর ব্যবসায়ীদের ওপর। অ্যাকচুয়ালি ইটস এ গ্লোবাল ট্রেন্ড যে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক না থাকলে কোনো সীমান্তবর্তী রাজ্য অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে না। এখানে কি কোনো কর্পোরেট গেম কাজ করছে? বড় বড় শিল্পগোষ্ঠী কি পশ্চিমবঙ্গকে এড়িয়ে দক্ষিণ ভারতের দিকে ঝুঁকে পড়ছে? তথ্য বলছে, তামিলনাড়ু বা গুজরাটের তুলনায় পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসার গতি এখন অনেক ধীর। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি সিস্টেমের ভেতরে কিছু লুপহোলস আছে। রাজনৈতিক দলগুলো যখন ভোট ব্যাংক নিয়ে বেশি ব্যস্ত থাকে, তখন পাবলিক পলিসি অবহেলিত হয়। 2027 বা 2030 সালের মধ্যে পশ্চিমবঙ্গকে যদি ভারতের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে দেখতে হয়, তবে 3টি জায়গায় কাজ করতে হবে। 1, সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইন ইন্ডাস্ট্রি। জমি নিয়ে যে জটিলতা তা সমাধান করতে হবে
কৃষকদের আস্থায় নিয়ে। 2. করাপশন ম্যানেজমেন্ট। দুর্নীতি কেবল একটি নৈতিক অবক্ষয় নয়, এটি বিনিয়োগের প্রধান বাধা। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা আনা জরুরি। 3. সোশ্যাল হারমোনি। পশ্চিমবঙ্গের 1500 বছরের ইতিহাস বলে এখানে বিভাজন কখনো টেকসই উন্নয়ন আনতে পারেনি। সরকারের উচিত হবে শুধু রাজনৈতিক জয় নিয়ে সন্তুষ্ট না থেকে একটি সাস্টেনেবিলিটি মডেল তৈরি করা, যেখানে হিন্দু মুসলিম বা দলমত নির্বিশেষে সবাই অর্থনৈতিকভাবে উপকৃত হবে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে আমরা বুঝলাম যে শাসন করা আর সেবা করার মধ্যে পার্থক্য অনেক। পশ্চিমবঙ্গের জন্য আগামী কয়েক বছর অত্যন্ত ক্রিটিক্যাল। আমরা চাই এই রাজ্যটি আবার সেই পুরনো গৌরব ফিরে পাক। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুলের আজকের এই আলোচনা আপনার কাছে কেমন লেগেছে? আপনারা কি মনে করেন বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো সফল হবে, নাকি চ্যালেঞ্জগুলো আরো কঠিন হয়ে দাঁড়াবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য জানাই একজন সুনাগরিকের প্রথম কাজ। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।